আসসালামু আলাইকুম। গল্পের শুরুতে আমরা অ্যামেলিয়া নামের একটা ছোট্ট বাচ্চা মেয়ের ব্যাপারে জানতে পারি, যার জন্মের আগে থেকেই এক সন্তানহারা ডাইনির চোখ পড়ে তার উপরে, যার ফলে তার জন্মের নির্দিষ্ট তারিখের 1 মাস আগেই তার জন্ম হয়ে যায়। আমাদের ইসলামে বলা হয় কোনো বাচ্চার জন্মের পর থেকে 40 দিন পর্যন্ত একটু বেশি সাবধানতা বজায় রাখতে হয়। তবে তার তো জন্মের দিন থেকেই তার পুরো পরিবারের সাথে ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। যদিও অ্যামেলিয়ার পুরো পরিবার এই ব্যাপারে অনেক বেশি সতর্ক ছিল, তবুও তার জন্মের মাত্র 7 দিনের মাথায় তার মায়ের কোল থেকে তাকে চুরি করে নিয়ে যায় ওই ডাইনি। তবে ওই দিন রাতেই আবা নামের একজন বিশেষ শক্তি সম্পন্ন লোক অ্যামেলিয়ার পরিবারকে সাহায্য করে তাকে ওই ডাইনির হাত থেকে মুক্ত করে আনতে। কিন্তু এরই মাঝে অ্যামেলিয়ার মা ইতাকে বশ করে নেয় ওই ডাইনি এবং অ্যামেলিয়ার মায়ের হাতেই অ্যামেলিয়াকে মেরে ফেলার চেষ্টাও করে। তবে সময় থাকতে আবা তা বুঝতে পারে এবং মহান আল্লাহ তাআলার কালামের সাহায্যে ইতার শরীর থেকে ওই ডাইনিকে তাড়াতে সক্ষম হয়। তবে এতেই কি সবকিছু শেষ? 40 দিন কি পার হয়ে গিয়েছে? না, কেননা এই ঘটনার কয়েকদিনের মধ্যেই এক রাতে আবারও তাদের বাড়ি থমথমে হয়ে ওঠে। অ্যামেলিয়ার দাদি সারিকে আমরা দেখতে পাই যে কিনা লেখালেখি করছিল। এমন সময় হঠাৎই পেছনের দরজায় কিছু আওয়াজ হয়ে ওঠে। তবে সারি এই বিষয়ে খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের কাজ চালিয়ে যায়। আর ওই একই আওয়াজ শুনে অ্যামেলিয়ার বাবা আন্দি এবং মা ইতা জেগে যায়। ইতা উঠে গিয়ে বাইরের জানালা চেক করে, তবে সেখানে কাউকেই দেখা যায় না। তাই আন্দি তাকে তখনই শুয়ে পড়তে বলে। তবে ইতা তার ছোট্ট মেয়ে অ্যামেলিয়াকে কিছু সময়ের জন্য কোলে নিতে চাইছিল, তাই সে অ্যামেলিয়াকে দোলনা থেকে কোলে তুলে নেয় এবং কিছু সময় কোলে রেখে আবারও দোলনায় শুইয়ে দেয়। এদিকে ওই সময় ড্রয়িং রুমে থাকা ইতার শাশুড়ি আবারও কিছু আওয়াজ শুনতে পায়। ওই আওয়াজটি শুনে মনে হচ্ছিল কেউ যেন দরজা খুলছে, তাই সে মনে করে ইতা হয়তো বা এখনো পর্যন্ত ঘুমাতে যায়নি। তবে বেশ কয়েকবার ডাকার পরও ইতা কোনো সাড়া দেয় না, যার ফলে সে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে আমরা ইতাকে দেখতে পাই যে কিনা তখন তার ঘরেই ছিল এবং আবারও বিছানায় ফিরে যাচ্ছিল, যেখানে আন্দি তার সাথে কথা বলতে থাকে। এমন সময় হঠাৎই পুরো বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়। অন্ধকারে এই ঘরে এক ভয়ঙ্কর কণ্ঠের ফিসফিসানির আওয়াজ শুনতে পায় আন্দি। সে সামনের দিকে তাকায়, যেখানে এক ভয়ানক পেতনি তার মেয়ে অ্যামেলিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল, যাকে দেখে তার বুঝতে বাকি থাকে না যে এটাই হলো আসি, যে কিনা বহুদিন থেকে চেষ্টা করছিল তাদের মেয়ে অ্যামেলিয়াকে নিয়ে যাওয়ার। ফলে তারা দুজনই ভীষণ ভয় পেয়ে যায় এবং আসি তাদের দিকে এগোতে থাকে। আন্দির অবস্থা খারাপ হতে থাকে। এদিকে ওই সময় বাইরে থাকা আন্দির মা মোমবাতি জ্বালায় এবং আশেপাশে দেখার চেষ্টা করে। এমন সময় সে নিজের সামনে দিয়ে ওই ডাইনি অর্থাৎ আসিকে যেতে দেখতে পায়। তার মনে হয় ইতা হয়তো বা অ্যামেলিয়াকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে, তাই সে গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে ফিসফিসানির একটি গানের সুর ভেসে আসে। এই গানের সুর তার চেনা। এর আগেও নামাজের মধ্যে আসি তাকে এই গান গাইয়ে ভয় দেখিয়েছিল, যে কারণে সে বুঝতে পারে যে অ্যামেলিয়াকে কোলে নিয়ে সেখানে ইতা নয় বরং আসি গান গাইছে। ফলে ভীষণ ভয় পেয়ে যায় সে। তাই তো সে আসির আত্মার কাছে জানতে চায় যে ইতা কোথায়, সে তার নাতনিকে নিয়ে কোথায় যাচ্ছে। এই প্রশ্ন করা মাত্রই আসি প্রচন্ড রেগে যায় এবং তার দিকে তাকায়, যার ফলে তার হাতে থাকা মোমবাতিটি নিচে পড়ে যায়। এরপর আসি তার দিকে চিৎকার করতে করতে তেড়ে আসে। সে সামনের দিকে এগোতে দেখতে পায় সামনে পড়ে আছে তার ছেলে এবং পুত্রবধূর লাশ। অর্থাৎ শেষমেশ আসি অ্যামেলিয়াকে নেওয়ার জন্য আন্দি এবং ইতাকে মেরে ফেলেছিল, যা দেখে সারি চিৎকার করে ওঠে এবং তার এই চিৎকারের সাথে সাথে এই দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায়। এর বেশ কিছু বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে জঙ্গলের মধ্য দিয়ে এক বাচ্চা মেয়ে রাতের অন্ধকারে কিছু একটা নিয়ে পালাচ্ছিল। কেউ যেন তাকে তাড়া করছে। এভাবেই দৌড়াতে দৌড়াতে সে রাস্তায় চলে আসে এবং তখনই সেখানে একটি গাড়ি চলে আসলে সেই গাড়িতে মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়। এরপর আমাদেরকে হসপিটালের দৃশ্য দেখানো হয়, যেখানে সিলভিয়া নামের এক ডক্টর নার্সদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় সেখানে ওই ছোট্ট বাচ্চা মেয়েটিকে আহত অবস্থায় ট্রলিতে করে নিয়ে আসা হয়, যাকে এইভাবে দেখে সিলভিয়ার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। কিছু বছর আগে তার মেয়েকেও ঠিক একইভাবে ট্রলিতে করে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। অ্যাক্সিডেন্টের কারণে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল ছিল। ডক্টররা আপ্রাণ চেষ্টা করেছিল তাকে বাঁচানোর, তবে
তাদের অপারেশন সাকসেসফুল হয় না। সিলভিয়ার মেয়ে তার সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যার ফলে সিলভিয়া ভীষণভাবে ভেঙে পড়ে। সে নিজের মেয়েকে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। সেখানে তার হাজবেন্ড রাজানও উপস্থিত ছিল। 4 বছর আগে নিজের মেয়েকে হারিয়ে সিলভিয়া এখন অনেকটা শক্ত হয়ে গিয়েছিল, তাই তো এখন সে নিজ হাতেই এই মেয়েটির চিকিৎসা করছিল। মেয়েটি একদমই তার মেয়ের তাসিয়ার বয়সী ছিল, তবে সিলভিয়া এবার ঠিকই মেয়েটিকে বাঁচিয়ে নিতে সফল হয়, যার ফলে সে যেন মনের মধ্যে এক অদ্ভুত ধরনের স্বস্তি অনুভব করে। প্রথমবার দেখা থেকেই সিলভিয়া যেন এই মেয়েটির প্রতি এক অদ্ভুত রকমের টান অনুভব করছিল। এদিকে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও মেয়েটির খোঁজ নিতে কেউ আসেনি, এমনকি এই মেয়েটির নিখোঁজ হওয়ার ব্যাপারে কোনো রকম কমপ্লেনও নেই। তাই সিলভিয়া নিজে নার্সের কাছে এই মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে। সে ওই লোকটির ব্যাপারে জানতে চায় যে কিনা মেয়েটিকে তাড়া করছিল, যার কাছ থেকে পালাতে গিয়েই মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়েছিল। নার্স জানায় ওই লোকটির একটি ক্ষেত ছিল, যেখান থেকে এই মেয়েটি পেঁপে চুরি করে পালাচ্ছিল, তাই তো তাকে তাড়া করছিল ওই লোকটি। সেই সাথে লোকটি আরো একটা কথা বলেছে, যে ব্যাপারে নার্স তো বিশ্বাস করে না, তবে ডক্টর সেটা জানতে চায়। তখন নার্স জানায় যে লোকটি বলেছে এই মেয়েটি নাকি ওই জঙ্গলে থাকা একটি বাঁশঝাড়ের মতো স্থানে একা বসবাস করত। তার বাবা মা কেউই নেই, তবে একটা জঙ্গলে এইটুকু 7 বছর বয়সী বাচ্চা মেয়ে কি কোনোভাবে সার্ভাইভ করতে পারবে? যা শুনে সিলভিয়া নিজে যায় ওই স্থানটি চেক করতে, আর এরপর সে বড় ধরনের একটা সিদ্ধান্ত নেয়। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে জানাতে চাই এক নতুন এবং মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষেরও অধিক অ্যাক্টিভ প্লেয়ার। অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানাঞ্জা, পোকার, স্লাইডস, লাইভ ক্যাসিনো সহ সবই আছে এখানে, এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড হন্টিং ব্যবহার করুন। প্রথম ডিপোজিটেই 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস। সেই সাথে থাকছে 200টি ফ্রি স্পিন। এই সুযোগ মিস করবেন না। তো চলুন এখন গল্পে ফেরা যাক। সিলভিয়ার হাজবেন্ড রাজান একজন কমিক আর্টিস্ট ছিল। ওই রাতে সিলভিয়া যায় তার সাথে কথা বলতে। 4 বছর আগে তাসিয়া মারা গিয়েছে। এখনো পর্যন্ত তাদের কোনো সন্তান হচ্ছে না। এই ব্যাপারে যে তারা চেষ্টা করেনি এমনটি নয়, অনেকবার চেষ্টার পরও তাদের কোনো সন্তান হয়নি। যে ব্যাপারটা নিয়ে সিলভিয়া অনেক বেশি অধৈর্য হয়ে গেলেও রাজান কিন্তু অধৈর্য হয়নি। সে অপেক্ষা করছিল সঠিক সময়ে। তবে সিলভিয়ার মতে এখন সঠিক সময় চলে এসেছে। সে একটা মেয়েকে পেয়েছে যার কিনা বাবা মা কেউই নেই। সে এত বছর ধরে জঙ্গলের ভেতরে একা একা বাস করত। সিলভিয়া তাকে নতুন একটা জীবন দিতে চায়। রাজান জিজ্ঞাসা করে যদি তার বাবা মা ফিরে আসে। তার মায়ের কথা কি একবারও সিলভিয়া ভাবছে? প্রত্যুত্তরে সিলভিয়া বলে সে ওই মায়ের কথা কেন ভাববে যে মা তার নিজের মেয়ের কথা ভাবেনি। নিজের মেয়ে এতদিন যাবৎ জঙ্গলের ভেতরে কি খাচ্ছিল, কি পড়ছিল এই ব্যাপারেও ভাবেনি। আর যদি কখনো সে ফিরেও আসে এবং নিজের মেয়েকে নিয়ে যেতে চায়, তাহলেও সিলভিয়া মেয়েটির জন্য শেষ পর্যন্ত লড়াই করবে, যাতে করে এই লড়াইয়ে সে হেরে গেলেও নিজেকে সান্ত্বনা দিতে পারে যে সে কিছুদিনের জন্য হলেও মেয়েটিকে নিজের কাছে পেয়েছিল। তবে রাজান তো আরো একবার সন্তান হারানোর কষ্ট সহ্য করতে পারবে না। যদিও সিলভিয়া ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এবং কাগজপত্রও রেডি করে ফেলেছিল, ফলে রাজানের আর কিছুই করার থাকে না। সিলভিয়া পরদিন হসপিটালে যায় এবং নিজে যায় ওই মেয়েটির সাথে কথা বলতে। সে এখানে মেয়েটিকে জিজ্ঞাসা করে যে সে কি একজন ডক্টরের মেয়ে হবে। বাচ্চা মেয়েটি এর কোনো উত্তর না দিলে সিলভিয়া জিজ্ঞাসা করে যে সে কি তার নাম দিতে পারে। মেয়েটি এরও উত্তর দেয় না। তখন সিলভিয়া নিজে থেকেই তার জন্য একটা নাম ঠিক করে, যে নামটি ছিল আনা। আর এরপর বলে সে আজ থেকে তার সন্তান। কথা বলা মাত্রই সিলভিয়ার কানের কাছে যেন এক বিকট হাওয়া বয়ে আসে। সে পিছে ফিরে দেখে, তবে সেখানে কেউই ছিল না।
তবে সামনে ঘুরতেই তার পেছনে আমরা আসির ছায়াকে দেখতে পাই। আর এ থেকেই আমরা বুঝতে পারি যে এই ছোট্ট মেয়েটি আর কেউ নয় বরং অ্যামিলিয়া ছিল, যে কিনা গত 7 বছর ধরে আসির সাথে ওই জঙ্গলেই বসবাস করছিল। যেহেতু সে কোনো মানুষের দেখা পায়নি অথবা মানুষের সাথে থাকেনি, এই কারণেই সে এখনো কথা বলতে পারতো না। এখন যেহেতু অ্যামিলিয়ার নতুন মা সিলভিয়া তাকে নাম দিয়েছিল অ্যানা, তাই এখন থেকে আমরা অ্যামিলিয়াকে অ্যানা বলেই ডাকবো। ওই রাতটা অ্যানার হসপিটালে শেষ রাত ছিল, যেখানে আমরা ওই নার্সকে দেখতে পাই যে কিনা অ্যানার ঘর থেকে ওই গানের গুনগুন শব্দ শুনতে পায়। তবে সেই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। পরদিন সকালেই সিলভিয়া অ্যানাকে নিয়ে বাড়িতে ফিরে আসে, যেখানে রাজান তাদের জন্য অপেক্ষা করছিল। এখানে রাজানের সাথে আনাকে সিলভিয়া পরিচয় করিয়ে দেয়, যেখানে প্রথমবার দেখাতে আনা রাজানকে দেখে ভয় পাচ্ছিল। যেহেতু সে এর আগে কখনো মানুষের মধ্যে থাকেনি, তাই তার জন্য নিজেকে এইভাবে মানিয়ে নেওয়া একটু কঠিন ছিল। যদিও রাজান চেষ্টা করে তার সাথে কথা বলার, তবে যেহেতু সে কথা বলতে পারে না, তাই সে রাজানের সাথে কোনো রকম ভাব বিনিময় করে না। এরই মধ্যে আনার চোখ পড়ে দূরে থাকা একটি দোলনায়। সে ছুটে গিয়ে ওই দোলনায় দোল খেতে শুরু করে, যা দেখে রাজান এবং সিলভিয়া দুজনই একটু হলেও খুশি হয়, কারণ 4 বছর ধরে তাদের মেয়ের এই দোলনাটি ফাঁকা ছিল। এখন ফাইনালি কেউ চলে এসেছে এই দোলনায় দোল খাওয়ার জন্য। তারা খুশি মনে আনাকে দেখছিল। এমন সময় সেখানে তাদের প্রতিবেশীর মেয়ে আলেয়া এবং তার দেখাশোনায় কর্মরত একজন মহিলা ইমাক সেখানে আসে, যেখানে আলিয়া চেষ্টা করে আনার সাথে বন্ধুত্ব করার। তবে আনা যেহেতু মানুষজন দেখলে একটু ঘাবড়ে যেত, তাই সে আলিয়াকে দেখে সিলভিয়ার পেছনে গিয়ে লুকায়। এখন কথা বলা শেষ করে ইমাক আলিয়াকে নিয়ে ঘরে ফিরে যাচ্ছিল। তখনই হঠাৎ করে সে সিলভিয়াদের এই বাড়ির ভেতর থেকে আসির গাওয়া ওই গুনগুন ঘুমপাড়ানি গানের শব্দ শুনতে পায়, যেটা শুনে সে একটু অবাকই হয়। তবে সে এই ব্যাপারে কোনো কিছুই না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঘরের ভেতরে গিয়ে আনা তো ভীষণ খুশি হয়ে যায়। সে এই সকল জিনিসপত্র আগে কখনোই দেখেনি, সে মানুষের ঘরের ভেতর কখনোই আসেনি। এজন্য টিভি দেখে সে তো অবাক হয়ে যায়। টিভির উপর হাত বোলাতে বোলাতে টিভিটি চালু হয়ে গেলে সে প্রথমে তো একটু ঘাবড়ে যায়, পরবর্তীতে সে এই সব কিছু নিয়ে বেশ মজা পেতে শুরু করে। সব থেকে বেশি মজা পাচ্ছিল টেবিল ল্যাম্পের আলো জ্বালাতে এবং নিভাতে। এখন ওই দিন রাতে সিলভিয়া নিজের পছন্দ মতো অ্যানার চুল কেটে দেয়, আর এরপর তাকে গোসল করানোর জন্য বাথটাবে নিয়ে যাওয়া হয়, যেখানে অ্যানা খুব বেশি খুশি ছিল। তাদের এই খুশির মুহূর্তের আওয়াজ শুনে এখানে রাজানের মনে পড়ে যায় নিজের ছোট্ট মেয়ে তাসিয়ার কথা, যে এখন আর তাদের সাথে ছিল না। এখন এখানে গোসল করাতে করাতে সিলভিয়া লক্ষ্য করে অ্যানার পিঠে কিছু ক্ষতচিহ্ন রয়েছে, যে চিহ্নগুলো দেখে সিলভিয়া নিজেও অ্যানাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। এমন সময় বাইরে থেকে তাকে ডাক দেয় রাজান এবং জানায় হসপিটাল থেকে কল দিয়েছে এবং তার সাথে কথা বলতে চায়। যেটা শোনার পর সিলভিয়া অ্যানাকে বাথটাবেই অপেক্ষা করতে বলে বাইরে চলে যায়। সে বাইরে যেতেই হঠাৎ করে বাথরুমের লাইটটি জ্বলতে নিভতে শুরু করে। এমন সময় সামনে কাউকে একটা দেখে অ্যানা খিলখিলিয়ে হেসে ওঠে। ওই সময় বাইরে সিলভিয়া হসপিটালে কথা বলছিল, যেখানে সে জানায় যে সে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে, তবে আগামীকাল সকালেই কিছু ইমার্জেন্সি কাজ আসায় তাকে হসপিটালে যেতে হবে। যে ব্যাপারটার জন্য সিলভিয়া রাজি তো ছিল না, তবে সে তার দায়িত্ব এড়িয়ে যেতে পারছিল না, যে কারণে তাকে রাজি হয়ে যেতে হয়। এমন সময় সে কিছু আওয়াজ শুনতে পায়, যেন ওয়াশরুমে খিলখিলিয়ে হাসছিল অ্যানা। সব সময় যে অ্যানা চুপ করে মুখ গোমড়া করে পড়ে থাকে, তার মুখে এমন খিলখিলিয়ে হাসার শব্দ শুনে সিলভিয়া একটু অবাক হয়। তাই সে আস্তে আস্তে করে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। সেখানে গিয়ে সে দরজা খুলতে যাবে, তবে তার আগেই দরজাটি একা একাই খুলে যায়। সে দেখতে পায় লাইটটি জ্বলছে নিভছে এবং তার সামনে বাথটাবের ভেতর বসে আছে অ্যানা। তবে অ্যানার সাথে এখানে আরো কেউ ছিল, যাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। তাই সাহস করে আস্তে আস্তে করে সিলভিয়া সামনের দিকে এগিয়ে যায় এবং সেখানে থাকা পর্দাটি সরিয়েই দেখতে পায় সেখানে তো কেউই নেই। সাথে সাথে অ্যানাও চুপ হয়ে যায়, যেন সিলভিয়ার এখানে ফিরে আসায় সে খুশি না। এখন ওই রাতে খাবারের টেবিলের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সিলভিয়া অ্যানাকে শেখাচ্ছিল কিভাবে চামচ দিয়ে খাবার খেতে হয়। তবে অ্যানা এখানে ভুলবশত খাবারের চামচটি নিচে ফেলে দেয়, যেটা সে তুলতে যাচ্ছিল। এমন সময় হঠাৎই পেছনে সে কিছু একটা দেখতে পায়। অন্ধকারের মধ্যে কাউকে একটা দেখে সে এত বেশি খুশি হয়ে যায় যে সে খাবারের প্লেট নিয়ে দৌড়ে চলে যায় ওই অন্ধকারের ভেতরে এবং সেখানে বসে খুবই অদ্ভুতভাবে 2 হাত দিয়ে খাবার খেতে শুরু করে।
পাশে বসে থাকা কাউকে দেখে সে যেন অনেক বেশি খুশি হচ্ছিল, যাকে খালি চোখে দেখতে পারছিল না সিলভিয়া এবং রাজান। তার এই ব্যবহারে দুজনই বেশ অবাক হয়। এখন ওই রাতে ঘুম পাড়ানোর সময় আনাকে সিলভিয়া পুরো আঙ্গুলের গল্প শোনায়। সে সবগুলো আঙুলকে একে একে আনার সাথে পরিচয় করিয়ে দেয়, আর এরপর বলে যেমন বৃদ্ধ আঙ্গুল অর্থাৎ থাম ছাড়া বাকি আঙুলগুলো দুঃখী এবং একা ফিল করে, ঠিক তেমনই থামও বাকি আঙুল ছাড়া একা ফিল করে। আর হাতের পাঞ্জা মুট করার সময় থামই হাতকে শক্ত করে রাখে, সবাইকে প্রোটেক্ট করে, ঠিক যেভাবে একজন মা তার সন্তানকে প্রোটেক্ট করে, যেভাবে সিলভিয়া এখন থেকে আনাকে প্রোটেক্ট করবে। সে এখানে আনাকে প্রমিস করে যে সে সব সময় আনার পাশে থাকবে, তাকে সবকিছু থেকে রক্ষা করবে। সে এখানে বৃদ্ধ আঙুল দিয়ে মাদার প্রমিস করাও শেখায়, যেটা দেখে আনা বেশ আশ্চর্য হয়। আর এরপর তাকে ঘুমাতে বলে সিলভিয়া ওই ঘর থেকে চলে যায়। আনা তখন বারবার টেবিল ল্যাম্পটি জ্বালাতে নিভাতে শুরু করে এবং খুশিতে হাসতে থাকে, এবং তাকে দেখে খুশি হচ্ছিল এই ঘরেরই এক কোনায় বসে থাকা আসির আত্মা। পরদিন সকালে ইচ্ছা না থাকা সত্ত্বেও সিলভিয়াকে যেতে হয় হসপিটালে। বাড়ি থেকে বেরোনোর সময় তার দেখা হয় আলিয়া এবং ইমাকের সাথে, যাদেরকে বিদায় জানিয়ে সে সেখান থেকে রওনা দেয়। ওই সময় ইমাক তাদের বাড়ির জানালায় আসির আত্মাকে দেখতে পায়, তবে পর মুহূর্তেই সেখানে কাউকেই দেখা যায় না। এদিকে রাজান গিয়ে দাঁড়ায় আনার কাছে, যে কিনা দোলনায় দোল খাচ্ছিল। তবে আনা এখানে অদ্ভুতভাবে আশেপাশে তাকিয়ে হাসছিল, যেন সে সেখানে কিছু একটা দেখতে পারছে, অথবা কাউকে একটা দেখতে পারছে, যাকে রাজান দেখতে পারছিল না। যে কারণে রাজান একটু অবাক হয় এবং আনাকে জিজ্ঞাসা করে যে এখানে কি আছে। এমন সময় ভেতর থেকে ফোন আসার শব্দ হতে থাকে, যা শুনে রাজান তখনই ভেতরে চলে আসে কথা বলার জন্য। তবে সে আসার আগে আনাকে বলে সে যেন এখান থেকে কোথাও না যায়। ভেতরে কথা বলতে বলতে সে হঠাৎ করেই দেখতে পায় বাইরে আনা অনেক জোরে জোরে দোল খাচ্ছে, যা দেখে রাজান অনেক বেশি ঘাবড়ে যায়। সে তখনই দৌড়ে চলে যায় আনার কাছে। এদিকে আমরা জানালার কাছে দেখতে পাই যে সেখানে আনা একা নয়, বরং তাকে এইভাবে জোরে জোরে দোল দিচ্ছিল আসি। তবে রাজান সেখানে পৌঁছানো মাত্রই এই জোরে জোরে দোলনার দোল যেন থেমে যায়, যা দেখে রাজান একটু অবাক হয় এবং আনাকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। এমন সময় তাদের প্রতিবেশীর মেয়ে আলিয়া রাজানের কাছে জানতে চায় যে সে আনার সাথে কিছু সময় খেলতে পারবে কিনা। রাজানও এখানে অনুমতি দিয়ে দেয়, যার ফলে আলিয়ার বাড়িতে বসে আনা এবং আলিয়া খেলতে থাকে। আলিয়া এখানে নিজের পোষা ছোট্ট একটা মুরগির ছানা দেখায়, যে ছানাটিকে সে অনেক বেশি ভালোবাসতো। ওই সময় মুরগির ছানাটিকে আদর করতে করতে আনা গুনগুন করে গান গাইতে থাকে। তার মুখে এই গান শুনে ইমাক যেন অবাক হয়ে যায়। সে আনাকে জিজ্ঞাসা করে যে সে এই গান কোথায় শুনেছে, তবে আনা এই কথার কোনো জবাব দেয় না, বরং সে তার এই কথা এড়িয়ে যায়। যেটা বুঝতে পেরে ইমাক সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় সে জানালার রিফ্লেকশনে সেখানে আসিকে দেখতে পায়, যে কিনা সেখানেই দাঁড়িয়ে আনার মাথায় হাত বুলাচ্ছিল, যা দেখে ইমাক একেবারেই হতবাক হয়ে যায়, কেননা খালি চোখে আসিকে দেখা যাচ্ছিল না। ফলে ইমাক আনাকে নিয়ে ভীষণ ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে চলে আসে রাজান আনাকে নেওয়ার জন্য। সে আনাকে ভেতরে নিয়ে খাবার খেতে দিয়ে নিজে চলে যায় কাজ করতে। সে পাশেই বসে কাজ করছিল, তবে আনা এখানে মন খারাপ করে টেবিলেই বসেছিল। এমন সময় সে হয়তোবা আসির আত্মাকে দেখতে পায় এবং হাসতে শুরু করে। কিছুক্ষণ পর রাজান লক্ষ্য করে আনা ওই টেবিলে বসা নেই। সে আনাকে আশেপাশে খুঁজতে থাকে, তবে তাকে কোথাও পায় না। বাইরে কিছু আওয়াজ শুনে সে বাইরে যায়, তবে সেখানেও আনাকে পাওয়া যায় না। এমন সময় দরজায় শব্দ হয়। সিলভিয়া হসপিটাল থেকে ফিরে এসেছিল এবং রাজানকে ডাকছিল, যা শুনে রাজান সেখান থেকে চলে গেলে আমরা দেখতে পাই আনা তো সেখানেই বসে খাবার খাচ্ছে এবং তার পাশে বসে আসির আত্মা মুরগির বাচ্চা খাচ্ছে। হ্যাঁ, এটা আলিয়ার পোষা ওই মুরগির বাচ্চাটি ছিল, যেটা খুঁজতে তখনই ছোট্ট আলিয়া আনাদের বাড়িতে চলে আসে এবং সিলভিয়াকে বলে যে আনা তার মুরগি চুরি করে নিয়ে এসেছে, যা শুনে সিলভিয়া অবাক হয়ে যায়। তখনই ইমাক সেখানে এসে আলিয়াকে সেখান থেকে নিয়ে যায়। সিলভিয়া রাজানের কাছে জানতে চায় আনা কোথায়, তবে রাজানের কাছে তো এ কথার কোনো জবাব ছিল না। এমন সময় আনা সেখানে চলে আসে, যার মুখে হাতে অনেক ময়লা ছিল,
যা দেখে রাজান জানতে চায় যে সে কোথায় ছিল। তবে সিলভিয়া এখন এই ব্যাপারে কোনো প্রশ্নই করতে চাইছিল না, তাই সে রাজানকে কোনো রকম প্রশ্ন করতে মানা করে আনাকে নিয়ে যায় পরিষ্কার করাতে। এই ঘটনায় রাজানের আনাকে নিয়ে বেশ চিন্তা হচ্ছিল। তবে সিলভিয়া এখানে আনাকে বোঝায় যে তার যদি বাইরে কোথাও খেলতে যেতে মনে চায় তাহলে সে তার বাবা অথবা মাকে বলে বাইরে যেতে পারে, আর এই ব্যাপারে সে আনাকে প্রমিসও করতে বলে। আনাও এখানে প্রমিস করে যে সে বাইরে যেতে হলে তাদেরকে বলে যাবে। আর এরপর সে গুনগুন করে ওই সুরটা গাইতে থাকে যেটা আসির গান ছিল। এমন সময় পরিবেশ যেন থমথমে হয়ে ওঠে, বাইরে বিদ্যুৎ চমকাতে শুরু করে, যা দেখে জানালার কাছে এগিয়ে যায় সিলভিয়া। সেইখানে বাইরে গাছের কাছে আসিকে দেখতে পায়, তবে পর মুহূর্তেই তাকে দেখা যায় না, যার ফলে সেই ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে তখনই বেরিয়ে যায় পাশের বাড়ি অর্থাৎ আলিয়ার বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে সে ইমাকের সাথে কথা বলতে চায়। সে ইমাককে বলে আলিয়ার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, আনা তাদের বাড়ি থেকে মুরগির বাচ্চা চুরি করেনি। ইমাক বলে সে জানে আনা এটা চুরি করেনি। একথা বলে ইমাক কলাপাতা দিয়ে ঢেকে পাত্রে করে কিছু একটা সিলভিয়ার হাতে দেয় এবং বলে এটা তাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখতে। সিলভিয়া জিজ্ঞাসা করে কেন? উত্তরে ইমাক বলে হয়তোবা কারোর এটা খেতে ইচ্ছা হতে পারে। যা শুনে সিলভিয়া একটু অবাক হয়। এখানে ইমাক গুনগুন করে ওই গানটি গাইছিল। যা শুনে সিলভিয়া জিজ্ঞাসা করে এই গানটি সে কোথায় শুনেছে। তবে ইমাক এই কথার কোনো উত্তর দেওয়ার আগেই দৃশ্যটি পরিবর্তিত হয়ে যায় এবং আমরা রাজানকে তাদের রান্নাঘরে দেখতে পাই, যেখান থেকে সে বাইরে আনার প্লেট দেখতে পায় এবং সেখানে গিয়ে দেখতে পাই আনার প্লেটের উপর পড়ে আছে বাচ্চা মুরগির পশম এবং নাড়ি ভুড়ি, যা দেখে সে বেশ অবাক হয়ে যায় এবং এই ব্যাপারে কথা বলতে চলে যায় সিলভিয়ার কাছে। সিলভিয়া তখন মাত্রই আলিয়ার বাড়ি থেকে এসেছিল। সে এখানে রাজানের সাথে কোনো রকম কথা বাড়াতে চায় না, বরং সে রাজানের হাতে ওই প্লেটটি দিয়ে ঘরে চলে যায় শুতে। সে এমনিতেই অনেক বেশি ক্লান্ত ছিল। রাজান এখানে রান্নাঘরে নিয়ে গিয়ে ওই প্লেটটি রাখার সময় দেখতে পায় সেখানে একটা মরা মুরগি এবং সেই সাথে দু একটা ফল এবং ফুল রয়েছে, যা দেখে রাজান বেশ অবাক হয়। দেখে মনে হচ্ছিল ইমাক যেন আসিকে খাবার উৎসর্গ করছে। যেহেতু এই ব্যাপারে রাজান কোনো কিছু বুঝতেই পারে না, তাই সে আবারও কাজে ফিরে যায়। কাজের মাঝখানেই সে আনার ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়, যা শুনে সে আনার ঘরে যায়, যেখানে একটি আলমারি থেকে এই আওয়াজটি আসছিল, যে কারণে সে আলমারির দরজা খুলে চেক করে। তবে ভেতরে তো কিছুই ছিল না আওয়াজ আসার মতো। সে আলমারির নিচেও চেক করে। এমন সময় আমরা দেখতে পাই আলমারির উপর পা ঝুলিয়ে বসে আছে আসি এবং তার কোলে আলমারির উপরেই শুয়ে আছে আনা। আসিকে না দেখতে পারলেও রাজান এখানে আনাকে আলমারির উপরে দেখে বেশ ঘাবড়ে যায়। সে দ্রুত একটি চেয়ার টেনে আনাকে উপর থেকে নামিয়ে আনে এবং খাটে নিয়ে শুইয়ে দেয়, যে ব্যাপারটা নিয়ে আসির আত্মা খুব একটা খুশি হয় না। সে আলমারির উপর থেকেই রাগী চোখে রাজানকে দেখতে থাকে। এই সব কিছুতে রাজান বুঝতে পেরেছিল যে নিশ্চয়ই কোনো কিছু ঠিক নেই, তাই সে তখনই বেডরুমে ফিরে এই ব্যাপারটা সিলভিয়াকে খুলে বলার চেষ্টা করে। তবে সে দেখতে পায় সিলভিয়া তো গভীর ঘুমে রয়েছে এবং ঘুমের মধ্যেই সে গুনগুন করে গাইছে আসির ওই গানটি। ওই দিন রাতে হসপিটালে থাকা একজন নার্সও ওই একই গান গুনগুন করে গাইছিল। যে জিনিসটা শুনতে পায় নার্স রীতা। এই নার্সই মূলত আনার দেখাশোনার দায়িত্বে ছিল। সে আনার ঘর থেকেই এই গানের গুনগুন শব্দ শুনেছিল, তাই সে এইখানে নতুন আসা এই নার্সটির কাছে এই গানের ব্যাপারে জিজ্ঞাসা করে। অন্যদিকে এই গানটি শেখার আপ্রাণ চেষ্টা করছিল সিলভিয়া। তাকে এইভাবে এই গান গাইতে দেখে আনাও ভীষণ খুশি ছিল। এতে করে তাদের দুজনের সম্পর্ক আরো বেশি গাঢ় হচ্ছিল। আনাও যেন ধীরে ধীরে সিলভিয়াকে নিজের মা হিসাবে গ্রহণ করে নিচ্ছে, যে ব্যাপারটা দেখে রাজানেরও বেশ ভালো লাগে। এদিকে হসপিটালে বসেও সিলভিয়া ওই গানই গুনগুন করে গাইছিল। তখন তার রুমে আসে নার্স রীতা, যে কিনা তার গানে বলা একটা শব্দ ঠিক করে দেয়, যা শুনে সিলভিয়া তার কাছে জানতে চায় যে সে এই গান কোথা থেকে শিখলো। রীতা জানায় সে একজন নার্সের কাছ থেকে এই গানটি শিখেছে, তবে তার আগেও সে কোথাও একটা এই গান শুনেছে, তবে কোথায় তা মনে পড়ছে না। তখন সিলভিয়া জানায় সে এই গান আনার কাছ থেকে শুনেছে, এটা তার পছন্দের গান। যা শুনে নার্স রীতার মনে যেন একটা খটকা লাগে। খটকা তো লেগেছিল রাজানের মনেও।
তবে যেহেতু আনা তার প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাই সে আঁকার মাধ্যমে আনার কাছে জিজ্ঞাসা করে যে তার ঘরের আলমারির উপর কাল রাতে সে শুয়েছিল, তবে তার পক্ষে এত উঁচু আলমারিতে পৌঁছানো সম্ভব ছিল না। তাহলে সে সেখানে কিভাবে পৌঁছালো? কেননা রাজানের মতো বড় মানুষেরও চেয়ার লেগেছিল তাকে সেখান থেকে নামাতে। রাজান আরো জিজ্ঞাসা করে যে সেই কি আলিয়ার মুরগির বাচ্চা নিয়েছিল কিনা। একথা শুনে আনা সেখান থেকে চলে যেতে চাইলে রাজান তাকে আশ্বাস দেয় যে সে তার উপর রাগ করবে না, আর এরপর সে তাকে একটা পাশের টেবিলে বসায় এবং একটি কলম দিয়ে বলে সে যেন একে তাকে জানায় যে সে ওই আলমারির উপর কিভাবে পৌঁছালো। একথা বলতেই হঠাৎ করে দরজায় নক হয়। সেখানে গিয়ে রাজান দেখতে পায় ইমাক এসেছে। ইমাক গতরাতে দেওয়া ওই প্লেটটি নিতে এসেছিল, তবে রাজান তাকে সেখানে দাঁড়াতে বললেও সে ভেতরে প্রবেশ করে। রাজান চলে যায় রান্নাঘরে ইমাকের প্লেটটা আনতে, যেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কেননা প্লেটের অবস্থা দেখে মনে হচ্ছিল প্লেটে দেওয়া খাবার কেউ খেয়ে ফেলেছে। এই বাড়িতে কাঁচা মুরগি কে খাবে? এটা দেখে রাজান একটু অবাক হয়, তবে আপাতত তাকে এই প্লেটটিকে ইমাককে দিয়ে দিতে হবে, তাই সে সেটা ধুতে আরম্ভ করে। এদিকে আমরা ইমাককে দেখতে পাই যে কিনা একটা আলমারির সামনে দাঁড়িয়ে কাসিকে ডাকছিল। কাসি হলো আসিরই পুরো নাম। হয়তোবা ইমাক তাকে চেনে, তবে আপাতত তাকে কিভাবে চেনে এটা আমরা জানতে পারি না, কেননা সেখানে রাজান আসা মাত্রই ইমাক চুপ হয়ে যায় এবং প্লেটটি নিয়ে তখনই ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। সে যেতেই রাজান ফিরে আসে আনার কাছে, যে কিনা অলরেডি ঘুমিয়ে পড়েছিল। এখানে সে ঘুমানোর আগে আলমারির উপর নিজের সাথে সাথে আসিকেও এঁকেছিল, যা দেখে রাজান একটু অবাক হয়। এমন সময় ওইখানে থাকা কলমটি নড়তে আরম্ভ করে, সেটা নিচে পড়ে যায় এবং সোজা চলে যায় ওই আলমারিটির দিকে। যেদিকে তাকাতেই রাজান দেখতে পায় সেখানে আস্তে আস্তে করে আসির আত্মা ভেসে উঠছে। এই ভয়ানক দৃশ্য দেখে রাজান এত বেশি ঘাবড়ে যায় যে সে তখনই আনাকে কোলে নিয়ে দৌড়ে চলে যায় ঘরে। পেছন থেকে আসির আত্মা চিৎকার করে বলতে থাকে এটি আমার মেয়ে। তবে রাজান কোনো কিছু না শুনে আনাকে জড়িয়ে ধরে ঘরেরই এক কোনায় বসে থাকে। এভাবেই কেটে যায় বেশ কয়েক ঘন্টা। এভাবে বসে থাকতে থাকতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। আমরা দেখতে পাই সেখানে চলে এসেছিল আসির আত্মা, যে কিনা আস্তে আস্তে করে আনাকে জাগিয়ে তোলে এবং তাকে তার সাথে যেতে বলে। আনাও এতে রাজি হয়ে যায় এবং ঘুমন্ত রাজানের কোল থেকে উঠে আসে। রাজান এটা বুঝতে পারে না। এর কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসে সিলভিয়া, যে পুরো ঘর খুঁজিয়েও আনাকে কোথাও খুঁজে না পেয়ে চলে আসে রাজানের কাছে এবং তাকে জাগিয়ে জিজ্ঞাসা করতে থাকে আনা কোথায়। এত রাতে আনাকে খুঁজে না পেয়ে সে যেন পাগলের মতো হয়ে গিয়েছিল। তাই তো সে বৃষ্টির মধ্যেই বাইরে বেরিয়ে যায় আনাকে খুঁজতে। এই বৃষ্টির মধ্যে কিছুটা সামনে এগোতেই সে রাস্তার কাছে আনাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, তবে তার পাশে আবছা আবছা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল, যেটা পরবর্তীতে আর দেখা যায় না। তাই তো সিলভিয়া দ্রুত আনাকে নিয়ে ভেতরে চলে আসে, যেখানে রাজান গেলেও সে রাজানের সাথে কথা বলে না। ভেতরে আসার পর রাজান তাকে বোঝানোর চেষ্টা করে যে আনার বাইরে যাওয়ার ব্যাপারে তার কোনো হাত নেই, সে তো কোনো এক শক্তির কাছ থেকে আনাকে বাঁচাচ্ছিল। তবে সিলভিয়ার মনে হচ্ছিল রাজান হয়তো বা এখনো পর্যন্ত আনাকে নিজের সন্তান হিসাবে গ্রহণই করতে পারেনি। একবার নিজেদের ভুলের কারণে তারা তাসিয়াকে হারিয়েছে। 4 বছর আগে এই রাস্তাতেই তাসিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে কারণে তার মনে হতে থাকে আনার ব্যাপারে হয়তো বা রাজান এখনো সতর্ক নয়। সে আনাকে নিজের সন্তান হিসাবে গ্রহণই করতে পারেনি। আনাকে রক্ষার জন্য সে কোনো রকম দায়িত্বই পালন করছে না। এই কথাগুলো শুনে রাজানেরও বেশ খারাপ লাগে, কারণ সে তার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছিল। তবে সিলভিয়ার কাছে আত্মার এই কথাটি একেবারেই একটা নাটকের মতো মনে হচ্ছিল, যাতে করে রাজানের গায়ে কোনো দোষ না যায়। এই সব কিছু ভেবে সিলভিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, যা দেখে আনারও খারাপ লাগে। তাই সে সিলভিয়ার চোখের পানি মুছে তাকে জড়িয়ে ধরে। এদিকে রাজান দোষ না করেও দোষী হয়ে দাঁড়িয়ে থাকে। ওই রাতে ঘুমানোর আগে আনাকে গোসল করানোর সময় সিলভিয়া তাকে আবারও ওই গান গেয়ে শোনাচ্ছিল। এমন সময় বাথরুমের বেসিন থেকে পানি পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই ওই পানি রক্তের বর্ণ ধারণ করে। তবে সিলভিয়া ওই পানিতে হাত দিতেই সেটা স্বাভাবিক হয়ে যায়
তাই সে দ্রুত পানির ট্যাপটি বন্ধ করে দেয়। এমন সময় আয়নায় দেখা যায় আসি তার পাশে চলে এসেছে, যে কিনা সিলভিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে করে বাথটবে তার মাথায় আঘাত লাগে এবং তার মাথা কেটে যায়। রাজান সেখানে চলে আসে এবং তাকে সামলে নেয়। এই ঘটনাতেও সিলভিয়ার মনে হচ্ছিল যে বাথরুম ভিজা ছিল, এই কারণেই সে স্লিপ করে পড়ে গিয়েছে। রাজান তাকে বোঝানোর চেষ্টা করে, তবে সে তো কোনো কিছু মানতে রাজি ছিল না, যার ফলে রাজানও আর কথা বাড়ায় না। সে নিজের ঘরে চলে যায় শুতে। সিলভিয়া তাকে জানিয়ে দেয় যে আজ রাতে সে আনার কাছেই ঘুমাবে। কিছুক্ষণ পর সিলভিয়া যখন অন্যদিকে ঘুরে শোয়, তখন সে কারোর ভয়ঙ্কর কণ্ঠ শুনতে পায়, যে কিনা বলছিল, এটা আমার মেয়ে। একথা শুনে সিলভিয়া ভীষণ ভয় পেয়ে যায়। তবুও সে সাহস করে আস্তে আস্তে করে পেছনে ফিরে তাকায়, যেখানে আনার অপাশে শুয়েছিল আসির আত্মা এবং ইশারায় সিলভিয়াকে বোঝাচ্ছিল যে আনা তার মেয়ে। এতে করে সিলভিয়া ভয় পেয়ে যায় এবং আস্তে আস্তে করে সেখান থেকে উঠে সরে আসতে চায়। তবে বিছানা থেকে উঠতেই সে দেখতে পায় আসি অদৃশ্য হয়ে গিয়েছে, যা দেখে সে আর এক মুহূর্তও দেরি করে না। সে তখনই আনাকে কোলে তুলে নেয় এবং ছুটে চলে আসে রাজানের কাছে। রাজান তাকে এইভাবে ঘরে ঢুকতে দেখেই বুঝতে পারে যে নিশ্চয়ই তার সাথে অস্বাভাবিক কিছু ঘটেছে। তখন সিলভিয়া তাকে আসির ব্যাপারে বলতে গেলে রাজান জানায় সে সবকিছু আগে থেকে জানে। সে এখানে ওই ছবিটিও দেখায় যে ছবিটি আনা নিজ হাতে এঁকেছিল। ফলে সিলভিয়া এবার রাজানের বলা সবকিছু বিশ্বাস করে। অন্যদিকে ওই একই রাতে নার্স রীতা ওই মেয়েটির সাথে কথা বলে, যার কাছ থেকে সে ওই গানটির ব্যাপারে জেনেছিল। সে ওই মেয়েটির কাছ থেকে জানতে পারে যে ওই মেয়েটি মূলত আগে যেখানে চাকরি করত, অর্থাৎ একটা মানসিক হসপিটালে, এক রোগীর ডায়েরি থেকে এই গানটি শিখেছে। ওই রোগী বেশিরভাগ সময় গুনগুন করে এই গান গাইত। 7 বছর আগে এক ঘটনায় এই রোগী নিজের ছেলে এবং পুত্রবধূকে হারিয়েছিল। তার ডায়েরিতে লেখা ওই ঘটনা মোতাবেক তার নাতনিকে তুলে নিয়ে গিয়েছিল এক প্রেতাত্মা। অর্থাৎ এখানে সারির কথা বলা হচ্ছিল, যার কথা শুনে নার্স রীতা সবকিছু বুঝতে পারে এবং পরদিন সকালেই সিলভিয়ার সাথে দেখা করতে বাড়িতে চলে আসে। যেহেতু সিলভিয়া ওই দিন হসপিটাল থেকে ছুটি নিয়েছিল, আর এরপর তারা সকলে মিলে রওনা দেয় সারির কাছে যাওয়ার জন্য। যেখানে যাওয়ার পথে রীতা সিলভিয়াদেরকে সব ঘটনা খুলে বলে। তারা এখানে মূলত সারির সাথে আনা অর্থাৎ তার নাতনি অ্যামেলিয়া দেখা করাতে চাইছিল। তবে সারি এখানে তাদের সাথে সাথে সেখানে আসিকেও দেখতে পায়, যার রাত থেকে দেখা মাত্রই সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নিজেকে আঘাত করতে থাকে। আর এরপর সে সিলভিয়া এবং রাজানকে উদ্দেশ্য করে বলে তারা অবশ্যই মরবে, তারা সকলে মরবে। একথা বলতে বলতে তাকে নার্স কোনোভাবে সামলে নেয়। এই ঘটনার ফলে সিলভিয়া এবং রাজান আরো বেশি চিন্তিত হয়ে পড়েছিল। তারা যখন বাড়ির দিকে ফিরছিল, তখন রাস্তায় অন্ধকারের মধ্যে তারা এক স্থানে আসিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এই ঘটনায় তারা এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে তারা দুজন এটা দেখলেও এই ব্যাপারে কোনো কথা বলারও সাহস পাচ্ছিল না। কিছু দূর যেতেই তারা আবারও আসিকে দেখতে পায়, যা দেখে ভয়ে সিলভিয়া চোখ বন্ধ করে নেয়। আসির আত্মা তখন চিৎকার করে বলতে থাকে, আমার সন্তান। তবুও রাজান গাড়ি থামায় না। কোনো মতে তারা বাড়িতে এসে পৌঁছায়। বাড়িতে ঢুকেই রাজান চলে যায় সব দরজা জানালা বন্ধ করতে। অন্যদিকে সিলভিয়া আনাকে বোঝাতে থাকে যে সে তার বাবা মায়ের সাথে সুখে থাকবে, সে যেন সব সময় তাদের সাথেই থাকে। এমন সময় চারিদিক থেকে ভয়ানক এক কণ্ঠ ভেসে আসতে থাকে, যেখানে আসি বারবার বলছিল, আমার সন্তান, ও আমার সন্তান। কিছুক্ষণ ধরে এই আওয়াজ আসতে আসতে হঠাৎই বন্ধ হয়ে যায়। এমন সময় পেছনের বাতিটি বারবার জ্বলতে নিতে শুরু করে। ফলে সিলভিয়া ভয়ে ওই টেবিল ল্যাম্পের দিকেই তাকিয়েছিল। এটা একটু ঠিক হলে সে যখনই আনার দিকে ফিরে তাকায়, তখনই সেখানে চলে আসে আসি, যার ফলে ভয়ে সে দূরে গিয়ে ছুটে পড়ে। এমন সময় আসি আনার পেছন থেকে বেরিয়ে আসে এবং তাকে ধরে আমার সন্তান বলে চিৎকার করতে থাকে। সিলভিয়াও এখানে থেমে থাকে না। সে সমানে আনাকে তার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল এবং চিৎকার করে বলছিল, আনা তার সন্তান। এভাবেই চলতে চলতে একটা সময় সিলভিয়ার হাত থেকে শুরু করে মুখ পর্যন্ত আসির হাত দেখা যায়, যেটা সরাতে গিয়ে সিলভিয়া ব্যস্ত হয়ে পড়ে এবং এই সুযোগে আসি আনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। যতক্ষণে এই ব্যাপারটা সিলভিয়া বুঝতে পারে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তার চিৎকার শুনে সেখানে চলে আসে রাজান। এমন সময় তাদের সামনে দরজাটি খুলে যায় এবং বাতাস বইতে আরম্ভ করে, যা দেখে তারা বুঝতে পারে যে তারা আনাকে হারিয়ে ফেলেছে। ওই শয়তানি শক্তি আনাকে নিয়ে
বাইরে কোথাও চলে গিয়েছে। পরদিন সকাল থেকেই তাদের সাথে সাথে পুরো এলাকাবাসীরা মিলে আশেপাশে জঙ্গলে আনাকে খুঁজতে থাকে। তবে অনেক খোঁজার পরও তারা আনাকে কোথাও খুঁজে পায় না। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। ঘরে বসে সিলভিয়া এবং রাজান ভাবছিল যে তারা এখন কি করবে। প্রথমে তাসিয়া, এরপর আবার আনা। দুটো সন্তান হারিয়ে সিলভিয়া একেবারেই ভেঙে পড়েছিল। এমন সময় আশেপাশের লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে। এই জ্বলতে নিভতে থাকা লাইট দেখে সিলভিয়া বুঝতে পারে যে আশেপাশে নিশ্চয়ই আসির আত্মা আছে। এর মানে হলো আশেপাশে নিশ্চয়ই আনা আছে। এমন সময় দরজায় কেউ একজন কড়া নাড়ে। দেখা যায় সেখানে এসেছে ইমাক। ইমাক ঢুকেই তাদেরকে জানায় যে তাদের সন্তান আনা এখন আসির সাথে আছে। একথা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায় এবং রাজান জিজ্ঞাসা করে যে ইমাক কি তাহলে আসিকে চেনে। উত্তরে ইমাক জানায় যে আসি আসলে তারই সন্তান ছিল। তার পুরো নাম ছিল কাসি। সে গ্রামে থাকতো। গ্রাম থেকে সে শহরে গিয়েছিল নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য, যাতে করে তার পুরো পরিবার তাকে নিয়ে গর্ব করে। তবে শহরে যাওয়ার পরও দীর্ঘদিন পর্যন্ত সে কোনো কাজ পায় না। এমন সময় তার সাথে ইমাকের এলাকার এক বৃদ্ধার দেখা হয় এবং সে তাকে সাথে করে ওই এলাকায় নিয়ে আসে। এলাকায় অনেক মেয়েরাই বাইরে গিয়ে কাজ করত, যাদের সন্তানদের দেখাশোনা করত কাসি। এতে করে তার কিছু ইনকামও হতো। সেই সাথে সে বাচ্চাদের সাথে বেশ ভালোভাবে মিশেও যেত। কাসি এখানে ইমাকের সাথেই থাকতে শুরু করেছিল। ইমাক তার জন্য তার মায়ের মতো ছিল। সে ইমাককে মা বলেই ডাকত এবং ইমাকও কাসিকে নিজের সন্তানের মতোই দেখত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ইমাক একদিন জানতে পারে যে কাসির বয়ফ্রেন্ড হয়েছে। এটা জানার পর থেকে ইমাক কেন জানি স্বস্তি পাচ্ছিল না। আর তার এই দুশ্চিন্তা যথার্থ ছিল, কেননা খুব শীঘ্রই কাসি প্রেগনেন্ট হয়ে পড়ে। গ্রাম থেকে আসা সহজ সরল কাসির সাথে সম্পর্ক বাঁধার পর ছেলেটি এই অবস্থায় তাকে একা ফেলে চলে গিয়েছিল, যার ফলে কাসি ভীষণ আকারে ভেঙে পড়েছিল। ওই সময় ইমাকই তাকে সামলায়। ইমাক প্রতিনিয়ত ওই গান গুনগুন করে গাইত, যা শুনে কাসি ঘুমিয়ে যেত। এই গানটি কাসির এই জন্যই এত পছন্দের। এভাবেই দেখতে দেখতে 9টা মাস কেটে যায়। 7 বছর আগে কাসি নিজের সন্তান নিয়ে ফিরে যায় তার গ্রামে, যেখানে তার সন্তানকে দেখে তার বাবা ভীষণ আকারে ক্ষেপে যায় এবং তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। সেই সাথে বিয়ের আগে এরকম অপকর্ম করার জন্য এলাকাবাসীরাও তাকে ধিক্কার জানাতে থাকে, তাকে ইট পাটকেল দিয়ে আঘাত করতে থাকে। এই বৃষ্টির মধ্যে নিজের সন্তানকে কোলে নিয়ে কাসি একেবারেই ভেঙে পড়েছিল। সে কোথায় যাবে, কি করবে, কিছুই মাথায় আসছিল না। সে এতটাই মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েছিল যে সে নিজের মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যা করে আর এরপর নিজের চিরুনি দিয়ে হাত কেটে নিজের জীবন নিয়ে নেয়। এই ঘটনাগুলোকে আমরা বিস্তারিতভাবে আসি 1-এ দেখতে পেয়েছিলাম। আর এরপর আসি 1-এই আমরা দেখতে পেয়েছিলাম যে কিভাবে ওই দিনই আসির আত্মা পড়ে যায় ইতার পেছনে, যে কিনা 8 মাসের প্রেগনেন্ট ছিল এবং তারই গর্ভে ছিল অ্যামেলিয়া, অর্থাৎ আজকের আনা। এইসব ঘটনা বলার পর ইমাক এখানে ওই গানটি গাইতে শুরু করে এবং কাসিকে উদ্দেশ্য করে এই সব কিছু বন্ধ করতে বলে। সেই সাথে জানতে চায় যে সে কি চায়। এমন সময় আশেপাশে থাকা সব আলোগুলো নিভে যায়। পেছনের আওয়াজ শুনে ইমাক ঘুরে তাকালে দেখতে পায় তার পেছনেই বসে আছে আসি। তবে রাজান এবং সিলভিয়া তাকে দেখতে পারছিল না। এরই মধ্যে আসি ইমাকের মুখের ভেতর নিজের হাত ঢুকিয়ে দেয় আর ঠিক এইভাবেই সে প্রবেশ করে ইমাকের ভেতরে। সাথে সাথে ইমাকের চোখ সাদা হয়ে যায়। আসি ইমাকের কাছে এর জন্য ক্ষমাও চায় আর এরপর এগিয়ে যায় সিলভিয়ার কাছে। সিলভিয়া এখানে তাকে অ্যানাকে ফিরিয়ে দিতে বলে। আসি তখন বলে অ্যানার সময় হয়ে গিয়েছে বাড়িতে ফিরে যাওয়ার। প্রতি উত্তরে সিলভিয়া বলে সে তার সন্তান নয়, যা শুনে আসি আবারও চিৎকার করতে থাকে এবং বলতে থাকে অ্যানা তারই সন্তান। এভাবেই চিৎকার করতে করতে আসি ইমাকের শরীর ছেড়ে দেয়, যার ফলে ইমাক সেখানেই পড়ে যায়। সিলভিয়া এবং রাজান মিলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। এমন সময় পাশ থেকে কিছু গানের শব্দ শোনা যায়। দেখা যায় দূরে বসে আছে আসি এবং আনা। কিছুক্ষণ পর সেখানে কাউকেই দেখা যায় না। এই আওয়াজটি পাশের ঘরের আলমারির ভেতর থেকে আসছিল, অর্থাৎ আনার ঘরের আলমারির ভেতর থেকে, যেটা শুনে তারা সেখানে ছুটে যায় এবং আলমারি খুলতেই তার মধ্যে আনাকে খুঁজে পায়। আনাকে পাওয়া মাত্রই রাজান চাইছিল সে সকলকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তখন ইমাক তার ভুল ভাঙায়
যে সমস্যা এই বাড়িতে নয়, বরং আনা যেখানেই যাবে তার পিছু পিছু আসিও সেখানে যাবে। তারা ডাইনিং এরিয়াতে বসেছিল, এমন সময় পাশের ঘর থেকে আওয়াজ আসতে শুরু করে। পাশের দেওয়ালে থাকা ছবিটি আস্তে আস্তে খুলে আসছিল, যা দেখতে ইমাক এবং রাজান সেদিকে এগিয়ে যায়। অন্যদিকে আনাকে নিয়ে বসে থাকে সিলভিয়া। এরই মধ্যে তাদের সামনেই ছবিটি ছুটে পড়ে যায় এবং দেওয়াল কালো হতে হতে সেখানে দেখা যায় আসিককে, যে কিনা জোরে চিৎকার করে রাজান এবং ইমাককে বাড়ি থেকে বাইরে বের করে দেয় এবং দরজা আটকে দেয়, যার ফলে ভেতরে আনার সাথে একা হয়ে যায় সিলভিয়া। বাইরে থেকে রাজান আপ্রাণ চেষ্টা করতে থাকে দরজা খোলার জন্য। এদিকে গান গিয়ে আনাকে বসে আনার চেষ্টা করতে থাকে আসি, যাতে করে সে আনাকে এখান থেকে নিয়ে যেতে পারে। তখন তার সাথে পাল্লা দিয়ে সিলভিয়াও গান গাইতে থাকে, যাতে করে আনা কোনোভাবে আসির বশে না আসে। আনা নিজেও চেষ্টা করছিল আসির বশে না যাওয়ার, যে জিনিসটা দেখে আসি এবার রেগে যায় এবং সিলভিয়ার কানের কাছে এসে জোরে চিৎকার করে ওঠে, যার ফলে সিলভিয়া নিচে পড়ে যায়। তবুও সে গান গাওয়া থামায় না। সে কোনোভাবেই আনাকে আসির বসে আসতে দিতে চাইছিল না, তাই আসি এখানে তাকে থামানোর জন্য তার মুখ চেপে ধরে এবং আনার সামনেই তাকে আঘাত করতে থাকে, যা দেখে ছোট্ট আনাও ভয় পেয়ে যায়। এখানে আসি তাকে চুল ধরে টেনে অন্য স্থানে নিয়ে যায়। এরই মধ্যে রাজান দরজা ভেঙে ফেলতে সক্ষম হয়। ইমাক এবং রাজান ছুটে আসে সিলভিয়ার কাছে, যেখানে সিলভিয়া একা একাই দেওয়ালের সাথে মাথা আঘাত করছিল। রাজান না দেখতে পারলেও ইমাক দেখতে পায় যে আসি এটা করছে। রাজান ছুটে যায় সিলভিয়াকে সামলানোর জন্য। ইমাকের উপর আক্রমণ করায় সেও মাটিতে পড়ে যায়, আর এই সুযোগে আসি আনাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। তবে সিলভিয়া এবং রাজান তখনও হার মানে না। তারা দুজন এগিয়ে আসে আনার কাছে এবং আনাকে ডাকার চেষ্টা করে। রাজানকে এইভাবে আনার কাছে এগিয়ে আসতে দেখে আসি তার উপর আক্রমণ করে, যার ফলে রাজান মাটিতে লুটিয়ে পড়ে। তখন সিলভিয়া আনাকে উদ্দেশ্য করে বলে সে কি তার মায়ের সাথে থাকতে চায় না, তার মা তাকে কিছুতেই হারাতে চায় না, সে তাকে সবসময় রক্ষা করবে। একথা বলে সে বৃদ্ধা আঙ্গুল উঁচু করে মাদার প্রমিস করতে চায়, যা দেখে আনা এবার আসির হাত ছেড়ে দেয় এবং ফিরে আসে সিলভিয়ার কাছে, যা দেখে আসির আত্মা নিজেও হতবাক হয়ে যায়। সিলভিয়াও এখানে আনাকে ফিরে পেয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। এতে করে আসি এবার প্রচন্ড রেগে যায়। সে এসে সিলভিয়ার উপর আক্রমণ করতে আরম্ভ করে। তাকে আটকাতে আসলে সে রাজানের উপরও আক্রমণ করে। রাজানের অবস্থাও ঠিক আন্দির মতো হয়ে যাচ্ছিল, অর্থাৎ আনার আসল বাবার মতো। এদিকে সিলভিয়াকেও গলা চেপে হত্যা করতে যাচ্ছিল আসি। তাদের এই অবস্থা দেখে আনা এবার ইমোশনাল হয়ে পড়ে। তার কষ্ট হতে থাকে। তার সেই সকল দিনগুলোর কথা মনে পড়ে যায় যে দিনগুলো সে সিলভিয়া এবং রাজানের সাথে কাটিয়েছিল। ফলে ছোট্ট আনা এবার কাঁদতে কাঁদতে এগিয়ে আসে আসির দিকে, আর এরপর আসি তার দিকে তাকালেই সে আসিকে ইশারায় তাদেরকে ছেড়ে দিতে বলে, যা শোনা মাত্র আসি তাদের দুজনকেই ছেড়ে দেয় এবং দুজনই বুকে জড়িয়ে ধরে আনাকে। অর্থাৎ আনা শেষমেশ সিলভিয়া এবং রাজানকে বেছে নিয়েছিল, যার ফলে আসির আত্মা প্রচন্ড কষ্ট পায় এবং চিৎকার করে কাঁদতে আরম্ভ করে। তখন তার কাছে এগিয়ে আসে ইমাক। ইমাক তাকে বোঝায় যে পৃথিবীতে অনেক কিছু আছে যা আমরা পরিবর্তন করতে পারি না, তবে সময়ের সাথে তার সাথে মানিয়ে নিতে হয়। তাই আসিও যেন সবকিছু মেনে নিয়ে নিজের জায়গায় ফিরে যায়, যা শুনে আসি তার কাঁধে মাথা রাখে এবং সে আসির জন্য ওই গানটি গাইতে থাকে। আর এরপর আসির আত্মা শেষবারের মতো আনার দিকে তাকায়। আনাকে বিদায় জানিয়ে সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, যার ফলে এবার মুক্তি পায় সিলভিয়া এবং রাজানের পরিবার। আনা আশায় তাদের পরিবার এখন পুরোপুরি পূর্ণ হয়ে গিয়েছিল। কিছুদিন পর ইমাকও অন্য এক বাচ্চার দেখাশোনা করার জন্য সেখান থেকে চলে যায়। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসি 1 এবং 2 দুটো গল্পই অ্যানা অর্থাৎ অ্যামেলিয়াকে নিয়ে। আশা করছি অ্যামেলিয়ার পেছনে পড়ে থাকা এই প্রেতাত্মা অর্থাৎ আসির গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই আসির গল্প কিন্তু এখানেই শেষ না। এই ঘটনার 37 বছর পরও আসি আবারও ফিরে আসে এবং সেখানেও সে আরেকটি বাচ্চার পেছনে পড়ে যায়। ওই মুভির গল্প জানতে হলে কমেন্টে অবশ্যই ভোট দিবেন। এছাড়া এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।